প্রকৃতির রহস্য এখনও মানুষের ধরাছোঁয়ার বাইরে, আর তাই তো এখনও মাঝে মাঝে আমরা এমন কিছু প্রাকৃতিক দৃশ্য দেখে ফেলি যা দেখার পর সেই দৃশ্যের সত্যতা সম্পর্কে আমরা নিজেরাই সন্দিহান হয়ে পড়ি। আমরা এই সমস্ত ঘটনার রহস্য জানার চেষ্টা করি, কিন্তু যখন আমরা এই সমস্ত রহস্যের সমাধান করতে পারি না, তখন এগুলিকে কোনো চমৎকার হিসাবেই ধরে নিই। ঠিক এভাবেই এক বিশাল রহস্যের সম্ভার নিজের অথল জলের গভীরে লুকিয়ে রেখেছে পৃথিবীর সমস্ত মহাসাগর এবং সমুদ্রগুলি। কথায় আছে, সমুদ্রের রহস্যের 5% এখনও সাধারণ মানুষ সঠিকভাবে জেনে উঠতে পারেনি। যদিও অনেক গভীর রিসার্চের পর আমরা এরকম অনেক রহস্যের সমাধান করে ফেলি, কিন্তু এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে সমুদ্রের গভীরের রহস্য আজও মানুষের কাছে পরিষ্কার নয়। তাই আজ আমরা এই ভিডিওতে এমনই কয়েকটি সামুদ্রিক রহস্য ও কয়েকটি চমকপ্রদ ঘটনা নিয়ে আলোচনা করব, যা এর আগে আপনি হয়তো কখনোই শোনেননি। পাইরোসোম। 2013 সালে একদল অস্ট্রেলিয়ান স্কুবা ডাইভার তাসমানিয়ান সমুদ্রে ডুব লাগিয়ে এক অদ্ভুত প্রকারের জীব দেখতে পায়। একটি বিশাল পাইপের মতো দেখতে এই জীবটিকে পাইরোসোম বলা হয়। এই পাইরোসোমের দেখা পাওয়া এতটাই দুর্লভ ব্যাপার যে অনেকে এটার দর্শন পাওয়ার তুলনা একটি ইউনিকর্নের দর্শন পাওয়ার সঙ্গে করে থাকেন। তাই এই প্রাণীটিকে ইউনিকর্ন অফ দি সিও বলা হয়ে থাকে। আসুন এবার আমরা এই পাইরোসোম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। একটি পাইরোসোম লম্বায় 90 ফুট পর্যন্ত হতে পারে। এর শরীরের গঠন একটি বড় পাইপের মতো হয় এবং শরীরের ভিতরটা হয় ফাঁপা। এরা ট্রান্সলুসেন্ট জাতীয় প্রাণীদের মধ্যে পড়ে, অর্থাৎ এদের শরীর দিয়ে আলো ভেদ করতে পারে। আগেই বলেছি, একটি পাইরোসোম লম্বায় 90 ফুট পর্যন্ত হতে পারে, কিন্তু আসলে এরা একটি কোষের ডুপ্লিকেট কপি বানিয়ে তা একে অপরের সাথে সংযুক্ত করেই তবেই এত বিশালাকার শরীর ধারণ করে। জীববিজ্ঞানীদের ভাষায় যাদের জুয়েট বলা হয়ে থাকে। এরা নিজেদের শরীরের সামনের বড় মুখের মতো অংশ দিয়ে প্রচুর পরিমাণ জল নিজের শরীরে ঢুকিয়ে নেয় এবং সেই জলের সাথে মিশে থাকা প্লাঙ্কটন এবং মাইক্রো অর্গাজমগুলি খেয়ে বাকি জলটি শরীরের অপর একটি অংশ দিয়ে ফিল্টার করে বের করে দেয়। মিস্টিরিয়াস সার্কেল। আপনারা যারা ইউটিউবের রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই ক্রপ সার্কেলের সাথে আগে থেকেই পরিচিত। পৃথিবী পৃষ্ঠে এই ধরনের আকৃতির সৃষ্টির রহস্য কী তা জানার জন্য যখন বিজ্ঞানীরা বছরের পর বছর রিসার্চ চালিয়ে যাচ্ছিলেন, তখন তারা জানতেন না যে সমুদ্রের তলায় এর থেকেও বড় রহস্য তাদের অপেক্ষায় রয়েছে। ক্রপ সার্কেলের মতোই দেখতে 2 মিটার ব্যাস বিশিষ্ট এই আকৃতিগুলি বিজ্ঞানীদের নজরে প্রথম আসে 1995 সালে সাউথ জাপানের একটি সমুদ্র তটে। ভূপৃষ্ঠের এরকম ডিজাইনগুলির রহস্যের সমাধান তখনও সম্ভব হয়নি, আর তার উপর সমুদ্রতলের এই ডিজাইনের রহস্য বিজ্ঞানীদের এক কথায় ঘুম ছুটিয়ে দিয়েছিল এবং এই রহস্য 2011 সাল পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। কিন্তু 2011 সালে বিজ্ঞানীদের কাছে একটি ভিডিও ফুটেজ আসে যাতে দেখা যায় যে একটি 5 ইঞ্চির পাফার ফিশ এই ধরনের ডিজাইনের জন্য দায়ী। আসলে এই পাফার ফিশগুলি সমুদ্রের তলদেশে বারবার এমনভাবে গা ঘেঁষে যায় যে তাদের ডানার ঝাপটায় সেই স্থানের আশেপাশের বালি সরতে থাকে এবং সেখানে ধীরে ধীরে এরকম ডিজাইনের সৃষ্টি হয়। একটি পাফার ফিশের এরকম একটি ডিজাইন তৈরি করতে মাত্র 7 থেকে 8 দিন সময় লাগে এবং এগুলি তারা নিজেদের সঙ্গীদের আকৃষ্ট করার জন্যই তৈরি করে। এই রহস্য থেকে পর্দাফাঁস তো হয়েছিল, কিন্তু যখন বিজ্ঞানীরা জানতে পারল যে তাদের 16 বছরের রিসার্চের নৈপথ্যে একটি 5 ইঞ্চির পাফার ফিশ দায়ী ছিল, তখন তাদের মনের অনুভূতিটাও সেই 5 ইঞ্চির মতোই হয়ে গিয়েছিল। ওয়ালপুল। বিভিন্ন হলিউড সিনেমায় আমরা অনেকবার ওয়ালপুল বা ঘূর্ণিপাকের দৃশ্য দেখেছি, কিন্তু এখন প্রশ্ন হলো, আদেও কি এই ঘূর্ণিপাকের কথা সত্য, নাকি এগুলো শুধুই গল্প মাত্র? আসলে যখন সমুদ্র বা মহাসাগরে একসাথে 3-4 দিক থেকে জলের ধারা বয়ে আসে, তখনই এরকম ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। আবার কখনো কখনো প্রকৃতিও এরকম ঘূর্ণিপাকের সৃষ্টির মূল কারণ হয়ে যায়। প্রাচীনকালের অনেক গল্পে এরকম অনেক ঘূর্ণিপাকের কথা উল্লেখ আছে, যেগুলি নাকি বড় বড় জাহাজকেও সমুদ্রের তলায় টেনে নিয়ে যেত। কিন্তু এটা জেনে রাখা ভালো যে সমুদ্র বা মহাসাগরের সৃষ্টি হয় এই ঘূর্ণিপাক ছোট নৌকাকে ডুবিয়ে দিতে পারলেও বড় জাহাজের ক্ষতি করতে পারে না। এমনিতে এই ধরনের ঘূর্ণিপাক জলপ্রপাত বিশিষ্ট স্থানেই দেখতে পাওয়া যায়। ছোটোখাটো জলপ্রপাতের কাছে যে সমস্ত ঘূর্ণিপাকের সৃষ্টি হয় সেগুলি অতটাও শক্তিশালী হয় না, কিন্তু নায়াগ্রা ফলের মতো বিশাল জলপ্রপাতের কাছে যে সমস্ত ঘূর্ণিপাকের সৃষ্টি হয় সেগুলি অনেক বেশি শক্তিশালী হয়। এই সমস্ত ঘূর্ণিপাকের মধ্যে যদি ছোটোখাটো নৌকা পড়ে যায় তাহলে সেগুলি সহজেই ডুবে যাবে। তবে এডগার অ্যালান পো, জুল ভার্ন প্রভৃতি লেখকদের রচনায় এতটা শক্তিশালী ঘূর্ণিপাকের উল্লেখ পাওয়া যায়
যা বড় বড় জাহাজকেও সহজে ডুবিয়ে দিতে সক্ষম। স্ট্রিপ আইসবার্গ। আপনাদের যদি হঠাৎই আন্টার্কটিকার কথা বলা হয় তো আপনাদের চোখের সামনে শুধু সাদা বরফের চাই ভেসে উঠবে, কিন্তু আপনি কি জানেন এই আইসবার্গ কখনো কখনো নীল, সবুজ, হলুদ বা ধূসর রঙেরও হতে পারে। এই ধরনের আইসবার্গগুলিকে স্ট্রিপ আইসবার্গ বলা হয়। আসলে কোনো বরফের চাই খসে পড়ার সাথে সাথে সেখানে যখন সমুদ্রের নীল জল ঢুকে পড়ে তখন সেই আইসবার্গটি পুনরায় জমে গিয়ে নীল রঙের দেখায়। এই প্রক্রিয়াটি এতটাই তাড়াতাড়ি হয় যে জল সম্পূর্ণ জমে যাওয়ার আগেই বরফের বাইরের আস্তরণ তৈরি হয়ে যায়। আবার যখন এই সমুদ্রের জলে অ্যালগি মিশ্রিত থাকে আর সেই অবস্থায় জল জমে যায় তখনই সেই বরফের চায়ের রং সবুজ দেখায়। আবার যখন সমুদ্রের জলে কাদা বা পাঁক মিশ্রিত থাকে তখন সেই বরফের চায়ের রং হয় ধূসর। নরওয়ের ওয়েভিন ট্যাংজিন প্রথম এই ধরনের স্ট্রিপ আইসবার্গের আবিষ্কার করেন। ফ্রস্ট ফ্লোয়ার। 2009 সালের 2রা সেপ্টেম্বর যখন ওয়াশিংটনের একদল বিজ্ঞানী নিজেদের জাহাজে করে ফিরছিলেন তখন তারা সমুদ্রের জলে ফুলের আকৃতির বরফ চারিদিকে ছড়িয়ে আছে দেখে অবাক হয়ে যান। এই রকম বরফ ঠিক মাঠ ভর্তি ঘাসের মতো সমুদ্রের জলে ছড়িয়েছিল। এরপর তারা যখন এই বরফের জল পরীক্ষা করেন তখন তারা দেখতে পান যে এই জলে প্রায় 1 লক্ষ ব্যাকটেরিয়া উপস্থিত আছে। এই ফুলের মতো দেখতে বরফের আচ্ছাদনকে ফ্রস্ট ফ্লোয়ার বলা হয়। আসলে যখন কোনো শীতল স্থানে বরফ পড়ার সময় আসে তখন সেখানকার আবহাওয়া বরফের থেকেও বেশি ঠান্ডা হয়ে যায় এবং এর ফলে সমুদ্রের জলের পৃষ্ঠে এরকম ফ্রস্ট ফ্লোয়ারের সৃষ্টি হয়। এই ফ্রস্ট ফ্লোয়ারের স্যালাইনের মাত্রা প্রচণ্ড বেশি থাকে, যার কারণে এটি এরকম ক্রিস্টালের মতো আকৃতি ধারণ করে। লেক ক্যান্ডি। কাজাকিস্তানের লেক ক্যান্ডি পৃথিবীর আশ্চর্য স্থানগুলির মধ্যে একটি। এই লেক এতটাই সুন্দর যে আপনি এই লেকের সৌন্দর্য উপভোগ করতে চাইবেন। এই লেকে গেলে আপনি দেখতে পাবেন যেখানে জলের ভিতর থেকে বড় বড় কাঠের স্তম্ভ বেরিয়ে আছে। আসলে এই কাঠের স্তম্ভগুলি এই জলের ভিতরে ডুবে থাকা গাছের শুকনো উপরিভাগ। 1911 সালে একবার এই স্থানে প্রবল ভূমিকম্প হয়, যার ফলে এখানকার পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায় এবং এরপর এখানে ক্রমাগত বৃষ্টি শুরু হয়, যার ফলে পাহাড়ের অধিকাংশ বনভূমি জলের নিচে ডুবে যায় এবং একটি প্রাকৃতিক লেকের সৃষ্টি হয়। এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উপরে অবস্থিত এবং এই লেকের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানকার জলে ডুবে যাওয়া বনভূমি, কারণ এগুলি জলে ডুবে যাওয়ার সত্ত্বেও নিজেদের এমনভাবে মানিয়ে নিয়েছে যে উপর থেকে এগুলি শুকিয়ে গেলেও জলের নিচে এদের শাখা প্রশাখা ক্রমাগতই বেড়ে চলেছে এবং একটি জঙ্গলের সৃষ্টি করেছে। এই লেকের অপর একটি বৈশিষ্ট্য হলো এখানকার ফিরোজা রঙের জল, যার কারণে এই জলের তল অবধি আপনি স্পষ্ট দেখতে পাবেন। মিথেন বাবলস। যখন একটি লেক সম্পূর্ণ বরফে ঢেকে যায় তখন এই লেকের জমাট বাঁধা জলের নিচে সৃষ্টি হওয়া বাবলস দেখতে দারুণ লাগে, কিন্তু সবসময় এই বাবলসগুলি শুধুমাত্র জলের দ্বারাই সৃষ্টি হয় এমন না। কখনো কখনো লেকের নিচে গাছপালা জমাট বাঁধার সাথে সাথে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস ছেড়ে যায়। তখন এই লেকের জমাট বাঁধা জলে যে বাবলসের সৃষ্টি হয় সেগুলিকে মিথেন বাবলস বলা হয়। এই মিথেন বাবলস প্রচণ্ড ঘাতক হয়ে থাকে। রাশিয়ার আব্রাহাম লেকের জলে এই মিথেন বাবলস প্রচুর পরিমাণ দেখতে পাওয়া যায়। তাই এখানকার কোনো মিথেন বাবলসকে যদি আপনি ভেঙে সেখানে আগুন ধরিয়ে দেন তো আপনি হাওয়ায় বেশ কিছুক্ষণ আগুনের ফুলকি জ্বলতে দেখতে পাবেন। লেক ন্যাট্রন। তানজানিয়ার লেক ন্যাট্রন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক লেকগুলির মধ্যে একটি। একবার এক ব্রিটিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড যখন সাউথ তানজানিয়ার এই লেক ন্যাট্রনের কাছে পৌঁছান তো তিনি চারিদিকে পাখির মৃতদেহ দেখে অবাক হয়ে যান। এই পাখিগুলির দেহ দেখে মনে হচ্ছিল যেন কেউ জাদু করে সেগুলিকে পাথরে পরিণত করে দিয়েছে। এর কারণ কি হতে পারে তা পরীক্ষা করতে গিয়ে তিনি বুঝতে পারেন যে আসলে লেক ন্যাট্রনের জলের দ্বারাই এই পাখিগুলির এই অবস্থা হয়েছে। লেক ন্যাট্রনের জল পরীক্ষা করে তিনি বুঝতে পারেন যে জলে খনিজের মাত্রা প্রচণ্ড বেশি এবং স্যালাইনের মাত্রাও চরম। তিনি পরীক্ষা করে দেখেন যে জলের পিএইচ ভ্যালু 9 থেকে 10.5। লেক ন্যাট্রনকে কেন্দ্র করে তার লেখা একটি বইয়ে তিনি দাবি করেন যে লেক ন্যাট্রনের স্থানীয় পাখিরা মাঝে মাঝে লেক ন্যাট্রনের জলের দ্বারা ভ্রমিত হয়ে সেই জলে ডুবে যায়। এরপর তারা কোনোভাবে ডাঙায় তো উঠে আসে, কিন্তু অত্যাধিক খনিজে পরিপূর্ণ এই জল গায়ে লাগার সাথে সাথে সেগুলি জমাট বাঁধতে শুরু করে এবং এর প্রভাবে পাখিগুলি মারা যায় এবং তাদের মৃতদেহগুলি ঠিক পাথরের মূর্তির মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওর কোন অংশটি আপনার সবথেকে ভালো লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।